ভৌতিক স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের গল্পটি আমি নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূত ৭৩ এই বইটি থেকে। তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আজকের গল্পের নাম বিছানা। শুরু হচ্ছে আজকের গল্প। যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের দিকে, আমি আর আমার বন্ধু অমল। পথের মাঝখানে গেল মোটরসাইকেল খারাপ হয়ে। সেখান থেকে ডায়মন্ড হারবার মাইল চারেকের বেশি হবে না। স্থির করলাম সাইকেল চালাতে না পারি পদযুগলকে চালিয়ে এটুকু পথ পার হয়ে যাব। কিন্তু সেদিনকার যাত্রাটাই ছিল খারাপ। মাইল খানেক পথ এগিয়ে যেতে না যেতেই গোটা আকাশটা মেঘে মেঘে কালো হয়ে উঠল। চারিদিকে ঠান্ডা বাতাস ছুটোছুটি শুরু করল। বুঝলাম বৃষ্টি আসতে আর দেরি নেই, অবিলম্বেই আত্মরক্ষা করা দরকার। কিন্তু পথের দুই দিকে মাঠ করছে ধুধু, মাঝে মাঝে খালবিল, বড় বড় গাছ আর ঝোপঝাপ। এখানে আশ্রয় মিলবে কোথায়? অমল একদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, ওই বাঁশবাগানের ওপাশ থেকে একখানা বাড়ির মাথা দেখা যাচ্ছে না? আমি ভালো করে দেখে বললাম, বাড়ি বলেই তো মনে হচ্ছে। টপ করে আমার নাকের ডগায় পড়ল বৃষ্টির একটা মস্ত ফোঁটা। আমি বললাম, ছোট অমল ছোট, এক ফোঁটা বৃষ্টি আমার নাসিকাকে সবেগে আক্রমণ করেছে। দুজনে প্রাণপণে ছুটতে লাগলাম। বাঁশবাগান পেরিয়ে দেখলাম চারিদিকে পুরনো পাঁচিল নিয়ে একখানা মাঝারি দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতরটা গোরস্থানের মতন স্তব্ধ এবং তার ফটকেও তালা লাগানো। এখন উপায়? এমন সময় বৃষ্টি নামল, বেশ বড় বড় ফোঁটা। আমি তাড়াতাড়ি বললাম, যা থাকে কপালে পাঁচিল ডিঙিয়ে ভেতরে চলো, এ বাড়িতে কেউ নেই বলে বোধ হচ্ছে। অমল প্রতিবাদ করতে উদ্যত হলো, কিন্তু বৃষ্টির বিক্রম হঠাৎ আরও বেড়ে উঠে তার প্রতিবাদের চেষ্টাকে এক্কেবারে ব্যর্থ করে দিল। পাঁচিল ডিঙোতে দেরি লাগলো না। পাঁচিলের পরেই খানিকটা খোলা জমি, সেখানে আগে বোধ হয় বাগানের বাহার ছিল, কিন্তু এখন আগাছা ছাড়া আর কিছুই নেই। সামনে একটা ছোট পুকুর, কিন্তু তার জলের উপরে এমন ছিদ্রহীন পানার প্রলেপ যে পুকুরটাকে দেখাচ্ছে একটি সবুজ ক্ষেতের মতন। আমরা যখন একতলার দালানে গিয়ে দাঁড়ালাম, তখন সারা আকাশ আচ্ছন্ন করে যেন বিশ্বব্যাপী জলপ্রপাত ঝরে পড়ছে, এবং জলে ভিজতে ভিজতে বাতাস গাছপালার ভিতরে ঢুকে মহা হইচই লাগিয়ে দিয়েছে। এদিকে ওদিকে উঁকি ঝুঁকি মেরে আমি বললাম, ও হে অমল, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখানে অনেকদিন কোনো মানুষ বাস করেনি। অমল বলল, তাহলে একটা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালেই হয়, এখানে জলের ছাট আসছে। আপত্তি নেই, কিন্তু দরজা খোলা পাবো কি? অমল এগিয়ে গিয়ে সামনের একটা দরজায় ঠোকা দিলে দরজা ভিতর থেকে বন্ধ। তারপর সে অন্য দরজাগুলো পরীক্ষা করে দেখল, সব দরজা ভিতর থেকে বন্ধ। আমি বললাম, এ দরজাগুলো ভিতর থেকে বন্ধ করে বাড়ির মালিক বোধ হয় পিছনের কোনো দরজা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এই বৃষ্টিতে বাড়ির পিছনে যাই কেমন করে? তাহলে এইখানেই আমাদের বিশ্রাম, পিছনে যাবার জন্য আমি স্নান করতে রাজি নই। হঠাৎ একটা কনকনে ঠান্ডা দমকা বাতাস সর্বাঙ্গ কাঁপিয়ে আমার পাশ দিয়ে চলে গেল, এবং সঙ্গে সঙ্গে দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। চমকে ফিরে দেখি অমল সর্বপ্রথমে যে দরজায় ধাক্কা মেরেছিল সেটা আর বন্ধ নেই। অমল হতভম্বের মতো আমার মুখের পানে তাকিয়ে রয়েছে। আমি হেসে বসলাম। অমন করে তাকিয়ে দেখছো কি? দরজাটা তুমি ভালো করে ঠেলে দেখোনি, এখন দমকা হাওয়ায় খুলে গেল।
অমল মাথা চুলকোতে চুলকোতে বলল, আমাকে অবশ্য সেই কথাই মানতে হবে। আমি কিন্তু ভালো করেই ঠেলেছিলাম। পাগল নাকি? তুমি কি বলতে চাও ভূত এসে আমাদের দরজা খুলে দিল? সেই কথাই বা বলবার উপায় কই? আমরা তো ভূতেদের জন্য রাতটাই রিজার্ভ করে রেখেছি, কিন্তু এখন হচ্ছে বেলা 2টো। এ সময় কোনো অভদ্র ভূতও কোনো পোড়বাড়িতে অনধিকার প্রবেশ করতে চাইবে না। চলো ঘরের ভিতরে গিয়ে দাঁড়াই। ঘরের ভিতরে ঢুকলাম। চারিদিকে অযত্ন ও মলিনতার চিহ্ন। দেয়ালের চুন বালি খসে পড়েছে। কার্নিশের কোণে কোণে চামচিকেরা বাসা বেঁধেছে। মেঝের উপরে বোধহয় 2 ইঞ্চি পুরু ধুলো জমে রয়েছে। একদিকে খান দুয়েক কাঠের চেয়ার আর একদিকে একখানা ইট। দূর থেকেই অবাক হয়ে দেখলাম এই ধুলো ও শ্রীহীনতার রাজ্যেও খাটের উপরে যে বিছানা পাতা রয়েছে তা ধপধপ করছে সাদা। তাহলে এমন ঘরেও কেউ কি বাস করে? নিজের বিছানাটুকুই পরিষ্কার রেখে সে খুশি? এই বছরের পর বছর ধরে জমা ধুলোর স্তূপ তার নজরেই পড়ে না। আশ্চর্য মানুষ তো। অমল কাঁপতে কাঁপতে বলল, বড্ড শীত করছে যে, কি ঠান্ডা ঘর, বাইরের চেয়েও ঠান্ডা। সত্যিই তাই। প্রত্যেকবার নিঃশ্বাস টানছি আর মনে হচ্ছে যেন খানিকটা করে অদৃশ্য বরফ আমার বুকের ভিতরে ঢুকে যাচ্ছে। এতটা অসম্ভব শীতের কারণ কি? একটা দরজা ছাড়া ঘরের আর সব জানলা দরজা বন্ধ। ঘরটা আর যাই হোক স্যাঁতস্যাঁতে বলেও বোধ হচ্ছে না। তবু হঠাৎ আর একটা ব্যাপার আমার দৃষ্টি আকর্ষণ করল। যে দরজাটা খোলা তার সামনে থেকে মেঝের উপর দিয়ে একসার পায়ের দাগ সমান চলে গিয়েছে খাটের দিকে। এ দৃশ্য এতক্ষণ চোখে পড়েনি। অমলকে ডেকে দাগগুলো দেখালাম। সে বলল, কেউ খালি পায়ে ধুলো মারিয়েও খাটে গিয়ে উঠেছিল? আমি মাথা নেড়ে বললাম, উঠেছিল নয় অমল, এখনই উঠেছে। তার মানে? দাগগুলো দেখে বুঝতে পারছো না? এগুলো হচ্ছে ভিজে পায়ের দাগ। ভালো করে লক্ষ্য করে দেখো, পায়ের জলে ধুলো এখনো ভিজে রয়েছে। কেউ এই মাত্র বাইরে বৃষ্টি ছেড়ে আমাদের মতোই ঘরের ভিতরে ঢুকে এসেছে। তবে আমাদের পায়ে জুতো আছে, আর সে এসেছে খালি পায়ে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে অমল বলল, কিন্তু সে কোথায়? সে কখন এলো? ঘরের আর সব দরজা বন্ধ। সে কখন ঘর থেকে বেরিয়ে গেল? অদৃশ্য মানুষ শোভা পায় শুধু H.G. ওয়েলসের উপন্যাসেই, বুঝলে? বাস্তব জীবনে সে হচ্ছে মস্ত বড় অর্থহীন কৌতুক। কিন্তু ঘরের ভিতরে কেউ যে এখনই ঢুকে আবার বেরিয়ে গিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে যে এসেছিল চলে যাক, আমি যে শীতে মলুম, আর তো সইতে পারছি নে ভাই। অমলের কথা কানে না তুলে আমি পায়ের দাগগুলো ধরে খাটের দিকে অগ্রসর হলাম। কিন্তু যতই এগিয়ে যাই শীত যেন ততই বেড়ে ওঠে। খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, রোজ যেন খুব যত্ন করেই চাদর পাতা হয়। মাথার বালিশের মাঝখানটা বসে গিয়েছে, যেন কেউ একটু আগেই ওখানে মাথা রেখে শুয়েছিল। কেবল তাই নয়, বালিশের উপরেও জলের দাগ, যেন এখানে কেউ ভিজে মাথা রেখেছিল। আর একটা আশ্চর্য ব্যাপার অনুভব করলাম। উনুনের কাছে গেলে যেমন আগুনের আঁচ পাওয়া যায়, এই বিছানার পাশে দাঁড়িয়ে তেমনই যেন শীতের আঁচ পাওয়া যাচ্ছে। হতে পারে এটা আমার মনের ভ্রম, কিন্তু এমন সত্যিকার ভ্রম আমার আর কখনো হয়নি। সেই দিনের আলোতেও
আমার বুকের কাছটা ছমছম করতে লাগলো। ভয় পাবার মতো বিশেষ কিছু দেখিনি বটে, কিন্তু কেবলই মনে হচ্ছে পোড়োবাড়ির এই স্তব্ধ ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া এমন এক তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আছে যে আমাদের মতো স্বাভাবিক নয়, যার কাছে আমাদের থাকা উচিত নয়। বিছানার উপরে ঝুঁকে পড়ে ভিজে বালিশটা পরীক্ষা করতে লাগলাম, কিন্তু ও আবার কি? কান পেতে 2 মিনিট ধরে শুনলাম, তবু নিজের কানকে কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। অমল আমাকে ডাক দিয়ে বলল, ওহে, ওখানে অমন সঙের মতন দাঁড়িয়ে আছো কেন? চলো এই বিশ্রী ঘরটা ছেড়ে আবার বাইরে যাই, বৃষ্টি থেমে এসেছে। অমল, একবার এখানে এসো তো। কেন? এখানে আবার নতুন কি আবিষ্কার করলে হে? ওরে বাবা, এখানটা যে আরো ঠান্ডা। হোক গে ঠান্ডা, কান পেতে শোনো দেখি, কিছু শুনতে পাচ্ছ? কি সর্বনাশ! কি শুনছ অমল? কাল নিঃশ্বাসের শব্দ? না না, এ অসম্ভব। আমার শোনবার ভ্রম। ভ্রম নয় অমল, ভ্রম নয়। তুমিও শুনছ, আমিও শুনছি। নিঃশ্বাসের শব্দ এখনো হচ্ছে। অমল বিছানায় বালিশের উপরে হাত বাড়ালো, কিন্তু তারপরেই ভয়ানক একটা আর্তনাদ করে বিদ্যুতের মতন হটে গেল। তারপরেই খাটখানা হঠাৎ মচমচ করে উঠল, ঠিক কেউ যেন ধর্মর করে বিছানার উপরে উঠে বসল। অজানা একটা বিষম ভয়ে আমিও তাড়াতাড়ি পিছিয়ে এসে থ হয়ে দাঁড়িয়ে পড়লাম, এবং তারপরেই মনে হলো একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া যেন আমার পাশ দিয়ে হুশ করে চলে গেল ঘরের খোলা দরজাটার দিকে। প্রায় 5 মিনিট ধরে আমরা দুজনে সেই ঘরের ভিতরে আচ্ছন্ন ও আড়ষ্টের মতন দাঁড়িয়ে রইলাম। তারপর প্রথমে কথা বলল অমল। বিবর্ণ মুখে থেমে থেমে বলল, বুঝতে পারছো, ঘরের ভেতরে কিন্তু আর একটু ঠান্ডা নেই। না, নিঃশ্বাসের শব্দ আর শোনা যাচ্ছে না, কিন্তু অমল, বালিশের উপরে হাত বাড়িয়েই তুমি এমন চেঁচিয়ে উঠলে কেন? বলছি, কিন্তু ভগবানের দোহাই, আগে এই ঘর থেকে বেরিয়ে এসো, নইলে আমি পাগল হয়ে যাব। বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি তখন ধরে গিয়েছে। অমল বলল, আমার হাত বালিশ ছোঁয়নি, কিন্তু আমার হাত পড়ল গিয়ে ঠিক যেন একখানা ঠান্ডা কনকনে জল মাখা মরার মুখের উপরে। অবাক হয়ে ভাবতে লাগলাম, এ সবই কি ভ্রম? আমাদের দেহ অনুভব করেছে প্রচণ্ড শীত, চোখ দেখেছে জলে ভেজা তাজা পায়ের দাগ, কান শুনেছে শ্বাস প্রশ্বাসের শব্দ, এবং অমলের হাত ছুঁয়েছে একখানা জল মাখা মরার মুখ। এ সবই কি কল্পনা? কাছের গ্রামে গিয়ে খোঁজ খবর নিয়ে জানলাম, ওই বাড়িতে মানিকচন্দ্র বসু নামে এক ভদ্রলোক সপরিবারে বাস করতেন। 5 বছর আগে হঠাৎ কলেরা রোগে মানিকবাবুর মৃত্যু হয়। স্বামীর শোক সইতে না পেরে মানিকবাবুর স্ত্রীও খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ও বাড়িতে আর কেউ বাস করতে পারে না। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বাকিদেরকেও শেয়ার করে দিও। আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক গল্পে।